জঙ্গিদের আত্মগোপনের আদর্শ স্থান হয়ে উঠেছে বাংলা। কি হাল বাংলার! তৃণমূলের রাজত্বে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার, তার সঙ্গে কথা বলবো। বাংলার পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে, সামনেই যেহেতু লোকসভা নির্বাচন, জঙ্গিদের আদর্শ স্থান বাংলা। দেখুন, এই এনআইএ বলছে নাকি 5টা আস্তানা পাওয়া গেছে, জঙ্গিরা নাকি 5 জায়গায় ছিল, তারা নাকি অটো করে গেছে, এত কুচ পেয়ে গেছে সব। তারা কালীঘাট থেকে অটো করে উঠেছে, মানে খুব মজার ব্যাপার আর কি। কালীঘাট থেকে অটো করে খিদিরপুরের দিকে, খিদিরপুর গেছে, ইকবালপুরের ওখানে এই সব আস্তানা গেড়েছিল, ওখানে নাকি হোটেল টোটেল ছিল, ওখান থেকে আবার লেনিন সরণ দিয়ে গেছে, আবার লেনিন সরণ থেকে দীঘায় গেছে। মানে ইঙ্গিতপূর্ণ বিষয় সব আর কি, জায়গাগুলো বুঝতে পারছেন তো, মিনি পাকিস্তান, কালীঘাট, তো লেনিন সরণি মেন জায়গা ওই পাশেই আছে, সব রাইটার্স ফাইটার্স। ওখান থেকে দীঘা তো আনন্দ করা, ফুর্তি করার জায়গা। সন্ত্রাসবাদী কর্মকাণ্ড করে ফুর্তি করার জন্য পশ্চিমবঙ্গে থাকলে খুব ভালো হয়, একদম আদর্শ জায়গা। এই অবাধ করিডোর বলছে, কেন এটা বুঝতে হবে, কেন বা এখানে এসে এরা শান্তি পায়। চলো যাই বাংলায় আনন্দ করে ঘুরে বেড়াই, কারা বলছে? সন্ত্রাসীরা। আমি জানি না, অভিযোগ উঠেছে, অভিযোগ তদন্ত সাপেক্ষ। যারা রামেশ্বর না কি জায়গাটার নাম, ব্যাঙ্গালোরতে যারা এটা করেছে, বিস্ফোরণ টিস্ফোরণ, দাদা দুজন এখানকার লোক বলছে তো যেখানে ছিল টিল। আমার বক্তব্য তা নয়, আমার বক্তব্য এই জঙ্গি বা সন্ত্রাসীরা যে তৈরি হয় অনেকগুলো কারণে তৈরি হয়, অর্থনৈতিক কারণে তৈরি হয়, সেখানে ধর্ম জাতপাত থাকে না। আর একটা কারণে তৈরি হয়, সে যে ধর্মীয় মাদকতা। মুম্বাই বিস্ফোরণের যে ছেলেটি, সেই তরুণটি বলেছিল, যার অবশেষে ফাঁসি এলো, সে বলেছিল যে আমাকে স্বর্গের টোপ দেওয়া হয়েছে, যে তুমি প্রাণ দেবে, শহীদ হবে, তুমি বেহেশতে থাকবে। বেহেশতে অনেক ভালো মদের নদী আছে, হুরপরি আছে, তুমি সব পাবে। আর আমরা তোমাদের এই পৃথিবীতে, তোমার বাবা মাকে তারা দুবেলা ঠিক খেতে পায়নি, তাদেরকে আমরা পৃথিবীটা তাদের কাছে বেহেশতে বানিয়ে দেবো। তোমার বাবা মা ভাই বোন যারা অভাবী কষ্টে থেকেছে, দুবেলা যারা অন্ন পায়নি, তাদেরকে প্রাসাদ বানিয়ে দেবো, অর্থে ঢেকে দেবো, শুধু তোমার ওই প্রাণটা তুমি শহীদ করে দাও। ধর্ম ছিল, 5 ওয়াক্ত ধর্ম ছিল, তাই তো? আমার বক্তব্যটা অন্য জায়গায়। আমার বক্তব্য, যারা ধর্মের সুশ্রী পেতে চায়, সরকার ভোটের নামে তাদের সুশ্রী দিতে চায়, সমস্যাটা এই জায়গাটা। যারা অন্ধত্ব গোড়ামিকে রক্ষা করে বেঁচে থাকতে চায়, সরকার ভোট পাওয়ার জন্য অনেক ক্ষেত্রে তাদেরকেই, তাদের অন্ধ গোড়ামিকেই রক্ষিত করে রাখতে চায়। সংকটটা এটা। যদি বলেন কেন বললেন দাদা এই কথা, আমি তো নিজেই উদাহরণ তার। মিনি পাকিস্তান বলছেন না কেন, হঠাৎ করে মিনি পাকিস্তান বলছেন? মানে প্রচুর মুসলমান আছে, এবং প্রচুর মুসলমানরা প্রচুরভাবে উগ্র, ঠিকই বলেছে একদম। প্রচুরভাবে মারপিট করে, ঠিকই বলেছে একদম। প্রচুরভাবে বোম ফেলে, গুলি চলে, ঠিকই বলেছে একেবারে। প্রচুরভাবে নোংরা আবর্জনার মধ্যে থাকে, স্তূপের মধ্যে থাকে, ঠিকই বলেছে। বিস্ফোরকের মধ্যে থাকে, ঠিকই বলেছে। মিনি পাকিস্তান ধুমধাম পটাস। বোন নাকি প্রেম করছে কারোর সাথে, বোন বিয়ে করেছে, তার সাথে অন্য কারোর সাথে নাকি পরকিয়া করছে। ভাই জানতে পারলো, ভাই কি করলো, চুপচাপ গেল, বোন বোরখা পরে আছে, ভাই বোনটাকে দেখতে পারলো, নির্বিবাদে গলাটা কাটলো, 2 হাতখানা করে ফেললো বডি থেকে, 2 হাতখানা করে 2 টুকরো করলো আর কি, 2 টুকরো করে করে সুন্দর করে সেই মেটিয়াপুর থানায় মাত্রা নিয়ে চলে গেল। ও সিট টেবিলের উপর ধাপ করে ফেলে দিল। আমার বোনকে হত্যা করেছি, বোন পরকিয়া করছিল তাই। এবং কেটে কুচি কুচি করে নিয়ে চলে গেল, লোকজন দেখলে কোনো আটকাতে পারলো না। এটা চলে। আর একজন ছেলে, সে এখন নাকি ওদের সাথে আপোষ করে থাকার জন্য তেল ফেল মারছে, সে নাকি ফেসবুকের কিছু একটা লেখা শেয়ার করেছিল, মসজিদের মধ্যে কুচি কুচি করে কাটা হয়েছিল প্রায়, ইমাম নাকি বাঁচিয়ে দিয়েছিলেন নাকি। তারপরে সুস্থ হয়ে যাওয়ার পরে মানে অনেক সেলাই টেলাই সব হয়েছিল, মানে কাটা হয়েছিল, মানে এই ছুরি দিয়ে একটু ঝলসে দেওয়া হয়েছিল। তারপরে তাকেই পুলিশের গ্রেপ্তার করেছিল। এই সবই ধর্মান্ধতা এবং গোঁড়ামির জন্য। আমি মূল কথা আসি, তাকেই পুলিশ গ্রেপ্তার করে লক্ষ্যে ঢুকিয়েছে, মানে যারা কাটলো তাদের না, তাকেই। এখন তিনি আবার এই মৌলবাদীর সাথে আপোষ করছে বাঁচার জন্য, আমাকে গালফাল দিচ্ছে শুনলাম।
বাঁচার জন্য। আমি এই কুলাঙ্গার, চরম কুলাঙ্গার, যারা অনুপ্রাণিত হয়নি, যারা নিজেকে দুধেল গাই বলে প্রতিপন্ন করতে পারেনি, তারা কখনো সচ্চা মুসলমান হতে পারে না। তারা এক একটা কুলাঙ্গার, সেই তালিকায় আমি আছি। আমিও কুলাঙ্গার, স্বীকার করে নিচ্ছি। আমি কুলাঙ্গারের কাজটা করেছিলাম। কেন মেটিয়াপুরের লোককে আলোকিত করতে যাবে বলো তো? কেন মগরাহাটের লোককে আলোকিত করতে যাবে? কেন সংগ্রামপুরে আলোকিত করতে যাবে? ওখানে একজনের গলা কেটে, এই গলা থেকে যে নলিটা আছে না, এইটা নিয়ে এরকম করে ঘোরাচ্ছে, পুলিশের ওসি দেখছে। তারপরে ওটা নিয়ে ফুটবল খেলছে, দুটো টিম করে মুন্ডু নিয়ে ফুটবল খেলছে। হ্যাঁ, ওইটা আমার লোকসভা কেন্দ্র। এটা বাংলা। তো এটা প্রশ্রয় পাচ্ছে কেন? এটা আজকের নয়, কিন্তু বাম আমল থেকে। এই জন্য মাননীয়ার খুব বেশি দুশ্চিন্তার কারণে এটা বাম আমল থেকে আছে। কিন্তু মাননীয়া এটাকে বিশাল বটবৃক্ষের উপর করেছে। মানে এই বামেরা কী করছিল? জল দিচ্ছিল, গাছে জল দিচ্ছিল ভালো করে। অসত্য গাছ, পরে পাখি আসবে, পাতা গজাবে, এই পন্থপথিকরা পাখি আওয়াজ কুজন শুনে গাছের তলায় বসবে, এটা ভাবছিল আর কি। কিন্তু পরবর্তীকালে বিষবৃক্ষরোপিত হলো, চারিদিকে ছড়িয়ে গেল। মাননীয় দায়িত্ব সহকারে আর পাখি রাখেননি, আর পাতা রাখেনি, একটা বম রেখেছে, চকলেট বম রেখেছে। ওখানে জঙ্গিরা শুয়ে থাকে। ওই গাছের তলা কারা শুয়ে থাকে? জঙ্গিরা শুয়ে থাকে। আমাকে কি করলো? বিশাল পবিত্র কাজ করলো, ইসলাম ধর্মকে রক্ষা করে দিল আমাকে। আমি একটা জায়গায় গিয়ে আলোকিত করতে গেছিলাম যে মেটিয়াপুরে যে এত অন্ধকার বলছে, আপনি আচরি ধর্ম, আমি কিছু করবো। একটা মিশন নিয়ে গিয়েছিলাম। ওখানে ছেলে মেয়েদেরকে আলোকিত করতে হবে, নতুন প্রজন্মকে সুশিক্ষিত করতে হবে, এটা মিশন ছিল। আমার ওখানে যাওয়া দরকার ছিল না, আমি হেডমাস্টার হয়ে গিয়েছিলাম নিজে ইচ্ছায়। সরকার পাঠায়নি, সরকারকে আবেদন করেছে আমাকে মেটিয়াপুরে পাঠান। কি বলে? প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ছেড়ে কেউ যদি ওই জঙ্গলমহলে কোনো কলেজে পড়াতে যেতে যায়, সেটা যেমন কিছুটা স্যাক্রিফাইস বলতে পারে, এটাও স্যাক্রিফাইস ছিল। লোক বিশ্বাস করুক আর না করুক, যদি বলে বিশ্বাস করি না, তাহলে এই সরকারকে বিশ্বাস করবেন না। আমাকে শিক্ষার অর্ডার দিয়েছে এই সরকার, পশ্চিমবঙ্গ সরকার, বিশ্বাস করবেন না। এই ভারত সরকারকে বিশ্বাস করবেন না, আমাকে তাহলে ওই পদ্মশ্রী দিয়েছে ভারত সরকার, শিক্ষা সাহিত্যে দিয়েছে। আবার এগিয়ে থাকা খবরের কাগজগুলোকে বিশ্বাস করবেন না, কারণ ওরা আমাকে দ্রোণাচার্য দিয়েছে, রাজ্যের সেরা প্রিন্সিপাল করে আমাকেই তো দিয়েছে। আমাকে সমাজ সংস্কার রূপে ওই শ্যামাপ্রসাদ মুখার্জি সম্মান দিয়েছে। পাগল ঠাগল। তাহলে রাজ্য সরকার চলবে না, কেন্দ্র সরকার চলবে না, এগিয়ে থাকা টিভি চ্যানেল, খবরের কাগজ যারা সম্মান দিয়েছে, কেউ চলবে না, বলে দিন তাহলে আর কি, সোজা কথা। আমি সেই লোক। ওখানে গিয়েছিলাম, পুজো হচ্ছিল, ব্যক্তি পুজো। ওখানে জাতীয় সঙ্গীত চালু করেছিলাম। ভারতের জাতীয় সঙ্গীত স্কুলের প্রার্থনা সভা হবে, তো সাধারণ বিষয়, ওখানে হতো না। অনন্ত অসীম প্রেমময় তুমি হতো। আমি প্রথম ওটা চালু করতে চেয়েছিলাম। ওখানে রবীন্দ্রনাথ বিবেকানন্দের জন্মদিন হতো না, ওটা চালু করতে চেয়েছিলাম। আমি প্রত্যেক জায়গাটা বলবো এটা। একটা মুখ খোলা আছে, সে একটা মুখ দিয়ে বেরো, বাকিরা চুপ। তাই মুখটা খুলছে, তাই অনেক বেশি করে খুলছে মুখ, কারণ বাকিরা চুপ। মিডিয়া বলেনি, তাই বাকিরা চুপ করে বসে আছে যে এইটা নিয়ে মিডিয়া ওই করবে, বাকিরা ওই করবে। এরা কুলাঙ্গারের দল, এরা হুক্কা হওয়া শিয়ালের দল, শিয়ালের মতো সব। এই বুদ্ধিবিদের কথা বলছি, বিশেষ ব্যক্তিত্বের কথা বলছি সমাজে। রবীন্দ্রনাথকে কে শ্রদ্ধা করে? কেউ রবীন্দ্রনাথকে, বিবেকানন্দ কেউ শ্রদ্ধা করে? হ্যাঁ, ওখানে যা রবীন্দ্রনাথ বিবেকানন্দের জন্মদিন করেছিল, মৃত্যুর মুখে পড়েছিল ওটা করতে। ওটা কি হিন্দুত্ববাদী লোকরা, জাতীয় সঙ্গীতে কি হিন্দুত্ববাদী গান, ভারত ভাগ্য বিধাতা আছে যেখানে, নাচ গান কবিতা নাটক শুরু করেছিলাম, জল পড়া পানি পড়া তেল পড়া বন্ধ করেছিলাম আমি। হ্যাঁ, কুসংস্কার, জল পড়া পানি পড়া তেল পড়া, ম্যালেরিয়া হলে ওষুধ খাবে না, জল পড়া পানি পড়া খাবে। আর্লি ম্যারেজ বন্ধ করেছিলাম, রাষ্ট্রবাদী শিক্ষা দিয়েছিলাম, প্রকৃত শিক্ষা, ইসলামিক প্রকৃত শিক্ষা দিয়েছিলাম। হাজার কাহিনী ছিল, মূলত জাতীয় সঙ্গীত। আমাকে মারার সময় ওটা বলে মারা হয়েছিল, আমাকে হুমকি দেওয়ার সময় ওটা বলে হুমকি দেওয়া হয়েছিল। কমিশনার পুলিশ রিপোর্ট দিলেন যে আমাকে স্কট করে নিয়ে গেলেও ওখানে ঢোকানো যাবে না, পুলিশের, কলকাতা পুলিশের। আর পুলিশ ওদেরকে বোঝালেন যে জাতীয় সঙ্গীত আমাদের গাইতে হবে, ফান্ডামেন্টাল ডিউটি। ওরা বলছে ও সব চুনবুনি, হেডমাস্টারকে হত্যা করবো আমরা। ও তাসিমানাদ্দিন সালমান রুদি দোসর, ও এই জায়গাকে অপবিত্র করেছে কি গাইয়ে? জাতীয় সঙ্গীত গাইয়ে। ও সে কি বলছে হত্যা করবো ওকে। ওসি যখন আমাকে নিরাপত্তা দিতে নিচে নামে নিয়ে এসে 1000 লোক ঘিরে ধরেছিল, 12-13 জন পুলিশ অফিসার ছিল। তখন ওসিদের হাত থেকে ছিনতাই করে মাথায় লোহার রড বেড়েছিল। হ্যাঁ, ওই মেটিয়াপুর যে মিডিয়া ছিল, একটা লাইন নিউজ করতে পারিনি, টিভিতে দেখাতে পারিনি। না, আমি বলছি কি, এইটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
গোটা বিশ্ব তোলপাড় হয়েছিল, গোটা ভারতবর্ষ তোলপাড় হয়েছিল, আমাকে নিয়ে ব্যক্তি পুজো হয়েছে পরবর্তীকালে। কিন্তু অপরাধীদের বিরুদ্ধে তুমি একলা লড়ছি হাইকোর্টে, এই আলিপুর কোর্টে একলা লড়ছি। ওদের বিরুদ্ধে জামিনযোগ্য ধারা দিয়েছে, মাথা ফেটে ফ্র্যাকচার, রক্তাক্ত কমায় চলে গেছি, জামিনযোগ্য ধারা দেওয়া দিয়েছে পুলিশ। ওদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে, ধ্যাতে দিয়েছে কোর্ট জাস্টিস। আমার বক্তব্য, এই প্রশ্রয়ের অন্ধগলিতেই তো জঙ্গি তৈরি হয়। আমি জঙ্গিতে আসছি ম্যাডাম, এত কিছু ঘুরে আমি ওই জায়গাটাই যাচ্ছি। আপনি পশ্চিমবঙ্গের কোণে কোণে তাদের রক্ষা করা হয়, তোরা শুধু ভোটটা দি, তোরা যা পারিস। ধর্ম বলেছিলাম, এই ধর্মের গোলামি অন্ধত্ব বলেছি না, ওখানেই তো জঙ্গি তৈরি হবে। ওরা জানে কাজী মাসুম আক্তারকে হত্যা করে যদি পুলিশ আমাদেরকে ফাঁসিও দিয়ে দেয়, আমরা বেহেশতে যাব। জানে যে আমাকে হত্যা করলেও বেহেশতে যাবে যে, ওই জন্য বলেছে এই সালমান রুশদির এই দোসরকে হত্যা করা আমাদের পবিত্র করতে হবে। আল কোরআনটা বলেছে, পরে কোরআনে কি লেখা আছে এটা বলবেন? বাংলাদেশের ব্লগার হত্যা দেখেছেন আপনি? বাংলাদেশের ব্লগার হত্যা এইভাবে হত্যা করেছিল, একটার পর একটা। অভিজিৎদের মনে পড়ে? অর্থাৎ বলছেন যে বাংলা শুধু জঙ্গিদের আত্মগোপনের আদর্শ স্থান নয়, জঙ্গি তৈরিরও আদর্শ স্থান। জঙ্গি তৈরি হয় এখানে। এই মানসিকতা নিয়ে তো জঙ্গি তৈরি হবে যদি উচ্চ ধরনের শিক্ষা দীক্ষা বোধ চেতনা না হয়। ধর্মাশ্রিত জঙ্গিবাদ, জঙ্গি দুরকম হয়, আপনি ব্যাপারটা গুলিয়ে যাচ্ছে কি যাই না। এক হচ্ছে আর্থিক কারণ হয়, সেখানে ধর্মের নামে আল্লাহু আকবার কোনো হিন্দু বলতে পারে, ধর্মের নাম হবে। পয়সা দিও, পয়সা, কাজকর্ম নেই, চাকরি বাকরি নেই, কিচ্ছু নেই। আমি যদি কোথাও একটা RDX পাচার করে কিছু টাকা পেয়ে অসুবিধা কী আছে? বেকারত্ব তো সমূহ বেকারত্ব, কাজ নেই, কর্ম নেই, বাড়িতে মা অসুস্থ, কাঁদছে, যন্ত্রণায় ছটফট করছে, ছেলে আর পারলো না, তার কাছে কে প্রপোজাল দিল, তুই শুধু এই মালটাকে এই জায়গা থেকে ওই জায়গায় সাপ্লাই দিয়ে দে, এর নামই তো জঙ্গি কর্মকাণ্ড। বা ওখানে গিয়ে একটু বোমটা ফাটিয়ে দে, এই তো। একদমই। সামনে তো ভোট আসছে, আমরা দেখি কয়েকটা নাম যদি আমি উল্লেখ করি। শেখ শাহজাহান, সম্প্রতি তিনি গ্রেপ্তার হয়েছেন। শেখ শাহজাহান থেকে শুরু করে আরাবুল, শওকাতরা, এই যে মুসলিমদেরকে বারবার ব্যবহার করা এবং ভোটের আগে সন্ত্রাসের চিত্রটা আমরা বারবার দেখি, তো কোথাও গিয়ে কি এখানে দুয়ে একটা চার হয়ে যাচ্ছে যে মুসলিমদেরকে সন্ত্রাসবাদী হিসেবে ব্যবহার করছে সরকার? দুরকম হয় সন্ত্রাস, দুরকম। এক হচ্ছে রাজনৈতিক সন্ত্রাস, আর হচ্ছে দুর্নীতি সন্ত্রাস, গুন্ডামি সন্ত্রাস, সেটা প্রকাশ্যে দেখা যায়। আর একটা সন্ত্রাস, এটা জঙ্গি তৎপরতার সন্ত্রাস, যেগুলো রাষ্ট্রকে ধ্বংস করে, সমাজকে ধ্বংস করে, গোপনে ষড়যন্ত্রমূলক বিস্ফোরণ ঘটায়, যেগুলোতে আমরা বিদেশি জঙ্গি বেশি খুঁজি। বিদেশি আইসি যুক্ত, কোথাও জামাত ইসলামী বলি তো, কোথাও আমরা বলি ওই আল কায়দা বলি তো, আমরা বলি আরে বিদেশি জঙ্গি ছাড়ুন, বিদেশি জঙ্গি নিয়ে এত ভাববেন না। মাঝে মাঝে ওরা আসে, ওদের সাথে চক্রান্তে যুক্ত থাকতে পারে। আসলে ঘর শত্রু বিভীষণ, এখানে তৈরি হচ্ছে দেশি জঙ্গি। হ্যাঁ, পয়সা হয়তো বিদেশ থেকে পেতে পারে কিছু, এখানে তৈরি হচ্ছে, প্রোডাক্ট হচ্ছে, প্রোডাকশন। আরে উত্তরপ্রদেশেও জঙ্গি হতে পারতো, যোগীরা পিটিয়ে লাল করে দেবে, ব্যাপারটা অন্য জায়গায়। পশ্চিমবঙ্গে যে এই দুধেল গাইদের ভোট লাগবে, মুসলমানদের সাথে জঙ্গি শব্দটা কোনোদিন ছিল না। এই সন্ত্রাসবাদী, যে ইসলামিক সন্ত্রাসবাদ বলে যে কথাটা পৃথিবীতে আছে, এটা 1970 সালের আগে সেভাবে অস্তিত্ব ছিল না। এটা অনেক পরের গল্প, আগে ছিল না। এটা আমেরিকা তাদের গবেষণাগারে দেখেছে যে ইসলামিক বিশ্বের লোকেরা বিভিন্ন জায়গায় গোপনে এরকম ঘটনা ঘটাচ্ছে, এর নামই ইসলামী জঙ্গিবাদ। এটা কেন তৈরি হয়েছিল? আর্থিক কারণে তৈরি হয়েছিল, অন্ধত্ব থেকে তৈরি হয়েছিল, অশিক্ষা থেকে তৈরি হয়েছিল, কুশিক্ষা থেকে তৈরি হয়েছিল। আমেরিকার মতো দেশে তাদের ভূমিকা ছিল, তালিবানদের সৃষ্টির পেছনে আমেরিকার মতো শক্তির বড় ভূমিকা ছিল। তারা সীমান্তবর্তী অঞ্চলে বড় বড় দুর্গ সদৃশ মাদ্রাসা তৈরি করেছিল। সেই মাদ্রাসায় ধর্মান্ধ গোঁড়া ধর্ম শিক্ষা দেওয়া হয়েছিল। বলা হয়েছিল রাশিয়ার লোকেরা কি নাস্তিক, তাই তাদেরকে ধ্বংস করলে ইসলাম রক্ষিত হবে। এইসব গল্পগুলো জানতে হবে। আজকে যাদের তালিবান বলে দেখে দেওয়া হচ্ছে, ওদের পয়দা কর্তা ছিল একসময় আমেরিকা, তাই দেখছে তালিবানকে ছেড়ে দিয়ে পালাচ্ছে না। দুধ কলা দিয়ে সর্প পোষার মর্ম, দুধ কলা দিয়ে সাপ পোষার মর্ম, তাই তো। আমরা এটা পরবর্তীকালে অন্য অর্থে দেখতে পাচ্ছি, গোটা বিশ্বটা ছড়িয়ে গেছে। আজকে গাজায় যেটা হচ্ছে, ইসরায়েলকে যারা যারা সাহায্য করবে, তাদের উপরে গাজার যারা জঙ্গি তৎপরতা করে তাদের রাগ হবে। ওখানে তো প্রকৃতপক্ষে একটা অন্যায় চলছে। অসহায় শিশুদের, নারীদের হত্যা করা হচ্ছে। ভালো মন্দ যাচ্ছি না আমি। এবার যেখানে যেখানে ইসরায়েলের বন্ধু আছে, সেখানে সেখানে বম মারো, হচ্ছে না?
আমার দেশ তো জড়িয়ে যাবে। আপনি পয়েন্টে যান। কখনো কখনো আমেরিকাকে সমর্থন করার জন্য আমাদের শত্রু হয়েছে কোনো কোনো দেশ। ভারত তো কাউকে অত্যাচার করেনি, ভারতই বা হচ্ছে কেন প্রশ্ন জাগতে পারে। ভারত কি ডাইরেক্ট অত্যাচার করেছে? ভারত কি আরব দেশের ওই যারা ক্ষতিগ্রস্ত, যারা আফ্রিকায় ক্ষতিগ্রস্ত, মূলত যারা ক্ষতিগ্রস্ত, ভারত তাদের ক্ষতির কখনো কারণ হয়নি। কিন্তু ভারতকেও তো এই অন্যায় ভোগ করতে হচ্ছে। অনেক পরোক্ষ কূটনৈতিক, সামাজিক, আন্তর্জাতিক কারণ আছে, আমি ব্যাখ্যা যাচ্ছি না। কিন্তু কেউ তো কাউকে হত্যা করতে পারে না। একজন মানুষ ধর্মের নামে লোককে উৎসাহিত করে, আরে যারা এই কাজটা করছে তারা আন্তর্জাতিকভাবে টাকা পয়সা পাচ্ছে, সব কিছু পেছনে অর্থ আছে, জানেন তো। যারা এই কাজগুলো করে তারা কাকে বলা যায়? পাকিস্তানের জঙ্গিরা যে বিস্ফোরণ ঘটাচ্ছে, কাকে মারছে বলুন তো? আপনি পয়েন্টে যান। একটা মসজিদে বোমা বিস্ফোরণ করে দিল, তা মসজিদে নামাজ পড়ছিল কারা? 200 জন মুসলমান, 200 জনই মারা গেল। কি ইসলামিক কাজ হলো? যারা নামাজ পড়ছিল তারা তো কারো কোনো ক্ষতি করেনি, তাহলে মুসলমানই মারছে, মুসলমানদেরই মারছে। এই পয়েন্টে যান। তাহলে এই জঙ্গি তৎপরতার দ্বারা মানুষের মর্যাদা কি রক্ষিত হয়? এক গাদা শিশুকে মেরে দিয়েছিল স্কুলে, সব বাচ্চা মারা গিয়েছিল। আমি ওটা নিয়ে বই লিখেছিলাম একটা, বাংলাদেশে, এই পাকিস্তানে। বাংলাদেশেও তো হয়েছিল একটা বেকারিতে, অন্য ধর্মের কারা কারা আছে ধরে ধরে মেরে দিয়েছিল। তো ঘটছে। তাহলে এখানে মূলত ক্ষতিগ্রস্ত অন্য ধর্মের লোকেরা হচ্ছে সবসময়, তা নয়, নিজের ধর্মের লোকেরা হচ্ছে। পাকিস্তান যখন বাংলাদেশের লোককে মেরেছিল, ওই পূর্ব পাকিস্তানের লোককে, বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ হওয়ার আগে 1971 সালের কথা বলছি, 25,000 লোক মারা গিয়ে 25 লক্ষ লোক মারা গিয়েছিল। অনেক অমুসলমান মারা গেছে, কিন্তু মেজরিটি তো মুসলমান। ধর্ষিতা হয়েছিল হাজার হাজার লাখ লাখ রমণী, কাদের হাতে? পাকিস্তানি হানাদার মুসলমানদের হাতে। এরাও মুসলমান, ওরাও মুসলমান, ধর্ম ফ্যাক্টর হয়ে ওঠেনি, ব্যবসাটা ফ্যাক্টর। ফলে এই নোংরা ব্যবসা করায়, ধর্মকে আশ্রয় করে হোক, অর্থকে আশ্রয় করে হোক, অসচেতনতাকে আশ্রয় করে হোক, উৎসাহকে, উদ্দীপনাকে এবং সুযোগ দিয়ে দেওয়াকে, অন্ধগলি, উন্মুক্ত করিডোর, তোমার যাতায়াত করতে থাকো, যা ইচ্ছা দিয়ে করতে থাকো। এই পশ্চিমবঙ্গ ভাবিতে হবে কেন? পশ্চিমবঙ্গ কেন ভাবিতে হচ্ছে? আমি নিজেদের উদাহরণ দিলাম, অনায়াসে এইভাবে মেরে চলে যাচ্ছে লোকে। অর্থাৎ আমার মাথায় তো লোয়ার রোডটা পড়েনি। আপনি ভালো করে বুঝুন, এই লোয়ার রোডটা কার মাথায় পড়েছিল? ভারত মাতার মাথায় পড়েছিল। অর্থাৎ ভারত মাতার মাথায় লোয়ার রোড পড়লো, এখানকার সরকার, প্রশাসন, জনগণ, বুদ্ধিজীবী নীরব থাকে। তারপর ভারত মাতা কি জয় বলে। এরা দেশের শত্রু, এরা দেশের গাদ্দার শত্রু। এইটা হচ্ছে কেন মাথায় রাখা দরকার। মিনি পাকিস্তান যখন বলছে, যখন একটা জায়গাকে একজন মেয়র মিনি পাকিস্তান বলছে, কেন ভাবনা চিন্তা হবে না? কেন মিনি পাকিস্তান থাকবে? এটা তো ভারতবর্ষ। এই জবাবদিহি করবে না নাকি দুধেল গাই রসালো আম? শুধু এই জায়গা থেকে ভাবনা চিন্তা করুন। একটা মুসলমান লোকের যখন জঙ্গি হিসাবে নাম প্রকাশিত হয়, মুসলমান সমাজের যারা রক্ষক বলে দাবি করে তাদের উচিত কেন তার নাম প্রকাশিত হলো তার তদন্ত করে দেখা এবং সেটাকে বিমোচিত করা, দূরীভূত করা। এটা সামাজিক দায়, কর্তব্য। নাকি চুপ করে বসে থাকবে, আমাদের কমিটির লোক করেছে, কেউ ব্যাপারে দিয়েছে তো মেরে ঠিক করেছে, নেট ঠেলা, পিটি লাল করে দেবে। এটা ভারতবর্ষ, এই মাতব্বরি চলবে না। সংখ্যালঘু যারা রয়েছে তাদের অস্ত্র হচ্ছে ধর্মনিরপেক্ষতার নীতি। এমন চলতে থাকলে ভারতবর্ষের সংবিধান থেকে ওই ধর্মনিরপেক্ষ নীতিটাই কাটা যাবে। সেকুলারিজমের যে নীতি আছে না, ওটাই কাটা যাবে। সাবধান। ধন্যবাদ। একদমই সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেছে। এই যে জঙ্গি কার্যকলাপ, সেটা যেন দিন দিন বাড়ছে, কোথাও গিয়ে বর্তমান চিত্র তার একটা উদাহরণ সৃষ্টি করেছে। আজকে প্রশ্ন উঠছে যে বাংলা কি তাহলে জঙ্গিদের আত্মগোপনের একটা আদর্শ স্থান? কেন জঙ্গিরা বাংলাকে বেছে নিচ্ছে তাদের আত্মগোপনের জন্য? প্রশ্ন তো উঠছে, সামনে ভোট, তাই অবশ্যই মানুষের নিরাপত্তা নিয়ে একটা বড় প্রশ্ন। তাই আগামীতে আরও বেশি সাবধান থাকতে হবে, বিশেষ করে সাবধান মানুষকে হতে হবে। আর অল্টারনেটিভ জার্নালিজম এভাবেই সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন। হাও।